হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। ফ্রেন্ডস, আমরা স্ট্রেঞ্জ মিটিংটা পড়ছিলাম, একটা পার্ট অলরেডি দেয়া হয়ে গেছে। তো স্ট্রেঞ্জ মিটিং আমরা দেখছিলাম উইলফ্রেড আওয়েনের লেখা একটা কবিতা, যেটা 1920-তে পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন এই ভলিউমটাতে পাবলিশ করে। তার আগে 1919-এ এই পোয়েমটা পাবলিশ করেছিল আর একটা বইতে, যেটার নাম হচ্ছে হুইলস অ্যান্ড অ্যান্থোলজি অফ ভার্সেস। সিট ওয়েলের এটা অ্যান্থোলজিটা ছিল, যেখানে অন্যান্য লেখকের কবিতার সাথে উইলফ্রেড আওয়েনের এই স্টেজ মিটিং কবিতাটাও ছিল। কিন্তু শুধুমাত্র উইলফ্রেড আওয়েনের 23টা যে কবিতা, তার যে কালেকশান সেটা 1920-তে পাবলিশ করেছিল পোয়েমস এই নাম দিয়ে। তো এই কবিতাটাতে 44টা লাইন রয়েছে, 3টে স্টানজা আছে, প্যারা রাইমে লেখা হয়েছে। প্যারা রাইম কী জিনিস সেটাও আগের দিন আমি তোমাদের বলেছিলাম, যে মিল রয়েছে আমাদের মনে হবে, আবার কিছুক্ষণ পরেই মনে হবে যে না, এটা তো এক্স্যাক্টলি মিল নেই, রাইম ঠিকঠাক হচ্ছে না, আবার কিছুটা রাইমের মতনই লাগছে। তো প্যারা রাইমে লেখা হয়েছে। আমরা প্রথম যে স্টানজাটা সেটা অলরেডি পড়েছি, তো নেক্সট আমরা দেখব। তো প্রথমে দেখো, আমরা দেখেছিলাম যে একজন সৈনিক সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে, এটা তার মনে হচ্ছে। ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড, এটা একদম ফার্স্ট লাইন ছিল, খুবই ইম্পর্ট্যান্ট লাইন। এখানে সিমড ওয়ার্ডটা এবং এসকেপড এই ওয়ার্ডটা ব্যাখ্যা করেছি অলরেডি আমি। তো সিচুয়েশানটা এরকম, সে পালিয়ে এসেছে, তার মনে হচ্ছে যে আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। সেখানে এবার একটা গভীর অন্ধকারময় একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে সে হেঁটে চলেছে এবং পৌঁছে গেছে কোথায়, একটা চেম্বারে পৌঁছে গেছে। সেখানে গিয়ে দেখছে যে অনেক ঘুমন্ত ব্যক্তির বডি সেখানে ঠাসাঠাসি অবস্থায় রয়েছে, হিপড হয়ে রয়েছে, সেখানে স্তূপাকৃতি অবস্থায় রয়েছে এবং তারা গোংরাচ্ছে, সেখান থেকে গোংরানির আওয়াজ আসছে। তাদের মধ্যে এখনও কেউ জীবিত রয়েছে কি বা এখনও কেউ বেঁচে রয়েছে কি সেটা দেখার জন্য সে পোক করে দেখছে, প্রত্যেকটা বডিকে খোঁচা দিয়ে দিয়ে দেখছে। সেখান থেকে তাদের ভিতর থেকে একটা শরীর উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে তার মুখে কিছুটা হাসি রয়েছে এবং সে স্থির দৃষ্টিতে, যেমন একজন মৃত ব্যক্তির দৃষ্টি হয় সেরকম স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে এই পোয়েট সোলজারের দিকে যে পালিয়ে এসেছিল তার দিকে, এবং তাকে যেন সে চিনতে পেরেছে সে কে, এবং আশীর্বাদ করার জন্য তার দুটো হাত উঠে এসেছে। এবং তার যে স্মাইলটা, সেই ডেড স্মাইল যেটা ইউজ করা হয়েছে, সেই ডেড স্মাইল দেখে সে বুঝে গেছে আমাদের পোয়েট সোলজার যে বর্তমানে সে নরকে পৌঁছে গেছে, হেলে পৌঁছে গেছে সে। এতটা আমরা পড়েছিলাম অলরেডি। এবারে আমরা শুরু করছি লাইন নাম্বার 11 নম্বর লাইন, 2 নম্বর স্টানজা। এখনও পর্যন্ত এই যে আগের 10টা লাইন পড়লাম, এখানে বক্তাকে, স্পিকারকে, সে হচ্ছে আমাদের পোয়েট সোলজার, যে পোয়েট সোলজার যে পালিয়ে এসেছে যুদ্ধক্ষেত্র থেকে, সেই আমাদের যে ইংলিশ সোলজার সে একজন, সেই বলে যাচ্ছে এই পুরোটা। একদম 14 লাইন পর্যন্ত যা কিছু আছে সব পোয়েট স্পিকারই বলছে। এখানে যে ডেড সোলজার, যে যার সাথে কথোপকথন হচ্ছে, সে এখনও কিছু বলেনি। 15 নম্বর লাইন থেকে তার কথা স্টার্ট হবে। চলো দেখি লাইন নাম্বার 11। একটা টেক্সট বুক হাতে রাখবে, অবশ্যই খাতা পেন রাখবে, যেগুলো বলবো অবশ্যই নোট করবে। লাইন বাই লাইন আমরা পড়বো, প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করব, ফিগার অফ স্পিচ থাকলে সেগুলোও বলে দেবো, ডিপ মিনিং সেটাও বলবো, লিটারাল মিনিং তো আমরা বলছি। তো চলো দেখা যাক। উইথ 1,000 পেন্স দ্যাট ভিজনস ফেস ওয়াজ গ্রেইন্ড। তো প্রথমে আমাদের জানতে হবে গ্রেন্ড শব্দের অর্থ কী। গ্রেন্ড মানে হচ্ছে মার্কড। লক্ষ্য করো, এর আগে এইরকমই সাউন্ডের আরেকটা ওয়ার্ড এসেছিল লাইন নাম্বার 3। 3 নম্বর লাইনের শেষে দেখো আছে গ্রোইন্ড, GROINED। এটার মানে কি বলেছিলাম, তৈরি করা বা গঠিত হওয়া, ফর্মড। আর গ্রেন্ড, GRAINED, এটার মানে হচ্ছে মার্কড, চিহ্নিত হওয়া বা চিহ্নিত করা। তো এগুলো অবশ্যই তোমরা খাতাতে নোট করবে। গ্রেন্ড শব্দের অর্থ তাহলে কি হলো, মার্কড। শব্দের অর্থ ক্লিয়ার না হলে কিন্তু সেন্টেন্সটার অর্থ তৈরি করতে পারবে না তোমরা, বুঝতে পারবে না কি বলছে এখানে। তাহলে এখানে কি বলতে চাইছে, দেখো, যখন সেই ডেড স্মাইল সে দিল এবং সে বুঝলো যে আমরা নরকে পৌঁছে গেছি, সে নরকে পৌঁছে গেছে আমাদের যে পোয়েট স্পিকার, তখন বলছে তার যে মুখটা ছিল সেখানে দেখলাম যে অসংখ্য যন্ত্রণার ছাপ রয়েছে। 1,000 পেইন্স দ্যাট ভিজনস ফেস ওয়াজ গ্রেইন্ড।
সেই যে ডেড বডিটা যেটা উঠে দাঁড়িয়েছিল তার মুখে অসংখ্য যন্ত্রণার ছাপ লেগে আছে। যন্ত্রণার ছাপ বলতে কি বোঝা যাচ্ছে? মেবি অনেক দাগ সেখানে হয়েছে, বা চামড়াতে কোনো আঘাতের চিহ্ন সেখানে রয়েছে, অনেক কিছু এখানে মিনিং হতে পারে এগুলো। এবারে এখানে লক্ষ্য করার বিষয় ভিশনস ফেস। ভিশনস ফেস, এই যে ভিশন ওয়ার্ডটা, এই ভিশন ওয়ার্ডটা আর প্রথম লাইনে সিমড ওয়ার্ডটা, এই দুটো ওয়ার্ড দেখিয়ে আমরা বুঝতে পারছি যে ঘটনাটা কিন্তু রিয়েলি ঘটছে না, এটা রিয়ালিটি নয়, এটা উনি কল্পনা করছেন, মেবি ইমাজিনেশন, অথবা এটা একটা ডে ড্রিম হতে পারে, বা কোনো একটা ভিশন টাইপের একটা আসছে। তো এই যে ভিশনটা ছিল ওনার, এই যে ভিশনের যে ছবি, এখানে ভিশনস ফেস বলতে কাকে বোঝানো হয়েছে যদি বলে, তাহলে অবশ্যই ওই ডেড সোলজার হবে, জার্মান সোলজার যার সাথে কথোপকথন হবে, সেই জার্মান সোলজার, ডেড সোলজার, তার মুখের কথা বলছে এখানে ভিশনস ফেস এই ওয়ার্ডটা দিয়ে। তাহলে সেই যে জার্মান সোলজার, তার মুখে অসংখ্য যন্ত্রণার ছাপ আঁকা ছিল। ইয়েট নো ব্লাড রিচড দেয়ার ফ্রম দ্য আপার গ্রাউন্ড। ইয়েট, তথাপি রক্তের একটা ফোঁটাও তো সেখান থেকে, আপার গ্রাউন্ড বলতে এখানে আর্থকে বোঝানো হচ্ছে, যেখানে যুদ্ধটা হচ্ছে, ব্যাটেল গ্রাউন্ডটা, সেই ব্যাটেল গ্রাউন্ড থেকে এখানে, মানে এই নরকে, এখানে তো কোনো রক্তের ফোঁটা এসে পৌঁছানো সম্ভবই নয়। নরকে কী করে আসবে? এটা একটা আলাদা জগৎ, সেটা একটা আলাদা জগৎ। এখানে আসতে গেলে মৃত্যুর মাঝখান দিয়ে আসতে হবে, মৃত্যুকে পেরিয়ে আসতে হবে। তাই বলতে চাইছে যে পৃথিবীতে যে ফাইটিংটা হচ্ছে, সেখানে যে রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছে, সেই রক্তের বিন্দু তো এই নরকে এসে পৌঁছানো সম্ভব নয়। তাহলে এর মুখে কেন যন্ত্রণার ছাপ দেখা যাচ্ছে? নেক্সট দেখো এখানে কি বলছে, নো গানস থাম্পড। এখানে তো কোনো বন্দুকের আওয়াজ নেই। যুদ্ধক্ষেত্রে শুধু বন্দুকের আওয়াজ, গোলা বারুদের আওয়াজই শোনা যায়, এখানে বন্দুকের কোনো ফায়ারিং করার সাউন্ডও হচ্ছে না। অর ডাউন দ্য ফ্লুজ মেড মুন, FLUES, লক্ষ্য করো এই ওয়ার্ডটা। ফ্লুজ কি জিনিস? এটা ফ্লুজ, এই শব্দের অর্থ হচ্ছে একটা টানেল, কোনো টানেল, যেটা কি করতে ব্যবহার করা হয়? এটা যুদ্ধক্ষেত্রে কি হয়, অনেক ফায়ারিং হয়, সেখানে গোলা বারুদ চলে, সেই জন্য স্মোক তৈরি হয় প্রচুর মাত্রাতে। সেই স্মোকটাকে বার করার জন্য কি করা হয়? একটা টানেল করা হয়, যেটা দিয়ে সেই ধোঁয়াটাকে নিষ্কাশিত করা হয়। তো বলতে চাইছে যে এমনটাও নয় যে যুদ্ধক্ষেত্রে যে ফায়ারিংয়ের সাউন্ড হচ্ছে, সেখানের যে মর্নিং হচ্ছে, যে চিৎকার চেঁচামেচি, অসংখ্য যে যন্ত্রণা, সেখানকার যে আওয়াজ, সেগুলো যে কোনো সেই ধোঁয়ার যে আসার, যে নিষ্কাশন করার যে পাইপগুলো রয়েছে, সেই পাইপ দিয়ে চলে আসছে এই নরকে, এটাও তো সম্ভব নয়। তাহলে এখানে কেন যন্ত্রণার ছাপ দেখা যাচ্ছে? নেক্সট দেখো, স্ট্রেঞ্জ ফ্রেন্ড। এবার এই যে আমাদের পোয়েট স্পিকার, এই যে সোলজার, সে তখন কি বলছে যে স্ট্রেঞ্জ ফ্রেন্ড, এটা একটা অক্সিমোরন, ফিগার অফ স্পিচ। যদি তুমি ফ্রেন্ড বলো কাউকে, তাহলে সে কখনো স্ট্রেঞ্জ হতে পারে না। স্ট্রেঞ্জ মানে কি? আনফ্যামিলিয়ার, যাকে আমি চিনি না, আমি ফ্রেন্ড কি করে বলছি? তাহলে তুমি স্ট্রেঞ্জ বলছো আবার ফ্রেন্ড বলছো, এটা অক্সিমোরন হয়ে যাচ্ছে, পরস্পর বিরোধী। এবারে এটার ব্যাখ্যা আমরা অনেক রকমভাবে করতে পারি, যে স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলতে কি বোঝানো হচ্ছে। প্রথম যেটা বুঝলাম যে আনফ্যামিলিয়ার হতে পারে, তাকে চেনে না। সেকেন্ড হতে পারে যে দুটো আলাদা জগতের ব্যক্তি, এরকমও হতে পারে। আমাদের যে সোলজার, এ হচ্ছে এখনও পৃথিবীতে রয়েছে, অর্থাৎ এখনও জীবিত রয়েছে, এটা একটা মিনিং হতে পারে। আর এই যে ডেড সোলজার, এ হেলে রয়েছে, এ মৃত। তাহলে একটা পৃথিবী আর হচ্ছে নরক, দুটো আলাদা জগৎ থেকে এসে দুজনাই মুখোমুখি হচ্ছে, সেই জন্য স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলছে, স্ট্রেঞ্জ বলছে, এটা একটা হতে পারে। আরও ব্যাখ্যা করা যায় এরকম, যে এরকম নয় যে একজন জীবিত একজন মৃত, দুজনাই মৃত। আমাদের যে সোলজার, এও ডেড, আর যে জার্মান সোলজার, সেও ডেড, দুজনাই মুখোমুখি হয়েছে, কিন্তু এরা কিছুক্ষণ আগে এনিমি ছিল, একে অপরের শত্রু ছিল। কোথায়? যুদ্ধক্ষেত্রে। জার্মান আর এ হচ্ছে ইংলিশ, একে অপরের শত্রু ছিল, ফাইট করছিল। যখন এরা হেলে চলে এসছে, নরকে চলে এসছে, সেখানে এসে আর কেউ কারোর শত্রু নেই, তারা একে অপরের বন্ধু হয়ে গেছে। এই বিষয়টাও তো স্ট্রেঞ্জ, তাই না? তাহলে এরকম মিনিংও আমরা করতে পারি, এর অনেক রকমের অর্থ করা যায়। এটা একটা কিন্তু অক্সিমোরনের এক্সাম্পল। নেক্সট, আই সেড হিয়ার ইজ নো কজ টু মোন। আমি তাকে বললাম, সেই ডেড জার্মান সোলজারকে আমি বললাম যে বন্ধু, এখানে তো দুঃখ করার মতন কোনো কারণ নেই। এই পর্যন্ত
এখানে বলতে কোথায়, হেলে, নরকে যেখানে তারা রয়েছে, এখানে তো দুঃখ করার কোনো কারণ নেই। এখানে তো ওই যুদ্ধক্ষেত্র যেখানে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে তার সেই রক্তক্ষয়ী সংগ্রামের কোনো চিহ্ন এখানে নেই। এখানে রক্ত এসে পৌঁছাচ্ছে না, এখানে বন্দুকের আওয়াজ আসছে না, এখানে ধোঁয়া এসে পৌঁছাতে পারছে না, এখানে তো কিছুই আসছে না। তাদের যে গোংরানি চিৎকার চেঁচামেচি, তাদের যে কষ্টের চিৎকার, সেটাও এখানে আসছে না। তাহলে এখানে কেন দুঃখ, এখানে তোমার মুখেতে আমি কেন বেদনার ছাপ দেখতে পাচ্ছি, তার কারণটা কি? এই হচ্ছে তার প্রশ্ন। এবং এই 14 নম্বর লাইন পর্যন্ত আমাদের এই সোলজার স্পিকার, যে পোয়েট সোলজার স্পিকার, তার কথা রয়েছে। এরপরে আর এনার কোনো কথা নেই। যা কিছু এরপরে অ্যান্সার দিচ্ছে নাম্বার 15, লাইন নাম্বার 15 থেকে একদম শেষ পর্যন্ত 44 নম্বর লাইন পর্যন্ত কমপ্লিট স্পিচটা দিচ্ছে কে এবারে, ওই ডেড সোলজার, জার্মান ডেড সোলজার, তার স্পিচ রয়েছে পুরোটা। তো সে এবারে কি অ্যান্সার দেবে, অ্যান্সারে সে কী কী অ্যান্সার দেবে? প্রথমে সে বলবে যে প্রশ্নটা করেছিল যে কেন এই নরকে থেকেও তোমার মধ্যে আমি যন্ত্রণার ছাপ দেখছি, 1 নম্বর সে অ্যান্সার দেবে। সেকেন্ড, সে বলবে যে সে কি ফেলে এসেছে পৃথিবীতে, তার সে কি কি করতে চেয়েছিল সেটা বলবে। 3 নম্বর, সে বলবে সে কি কি করে উঠতে পারেনি, যার খেদ, যার বেদনা এখনও তার মধ্যে রয়েছে, যে আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি কি কি করতাম জীবনে। তো এই সব কিছু ব্যাখ্যা করবে এর পরে 15 নম্বর লাইন থেকে। তো চলো আমরা দেখি। নাম্বার 15 দেখো, নান সেড দ্য আদার। আদার বলতে এখানে ওই জার্মান ডেড সোলজার, সে তখন বলছে না ঠিকই তো, নরকে ফিজিক্যাল কোনো পেন নেই, যেটা ওই যুদ্ধক্ষেত্রে ছিল, একদম কঠিন রক্তক্ষয়ী সংগ্রাম, সেখানে শারীরিক নির্যাতন, শারীরিক যন্ত্রণা তো সব সময় ভোগ করতে হচ্ছিল। সেই শারীরিক কোনো যন্ত্রণা এখানে নেই, নরকে নেই এখানে। সেড দ্য আদার, সেভ দ্য আনডান ইয়ার্স, দ্য হোপলেসনেস। সেভ শব্দের অর্থ কিন্তু একসেপ্ট, খুব ভালো করে মনে রাখবে এটা। সেভ মানে হচ্ছে একসেপ্ট। ঠিক আছে, মানে ব্যতীত বা ছাড়া না, কোনো শারীরিক যন্ত্রণা তো নেই, কিন্তু একটা খেদ রয়ে গেছে। কিসের খেদ? কোন জিনিসটার, যেটা একে দগ্ধ করছে, সেটা হচ্ছে আনডান ইয়ার্স। আমার জীবন থেকে হারিয়ে ফেলা সেই বছরগুলো, সেই সময়টা, যে সময়টা আমি যদি এইভাবে আমাকে হত্যা করা না হতো, যুদ্ধক্ষেত্রে যদি আমি স্যাক্রিফাইস না করতাম আমার জীবনটা, আমি যদি না মারা যেতাম, তাহলে আমি বেঁচে থাকতাম। যতগুলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেল, যেটা আমি বাঁচতে পারলাম না, সেই ক্ষেত্রটা রয়ে গেছে। তো এই যে তার অভিযোগ, তার যে এই যে কষ্ট, বেদনা, কিসের? সেই আনডান ইয়ার্সগুলো, যেগুলো সে বাঁচতে চেয়েছিল কিন্তু বাঁচতে পারেনি। কত বয়স হবে? ইয়াং সোলজার এরা, 20, 22, 25, তার বেশি না। পুরো এক প্রাইম টাইমে লাইফের সে মারা গেছে। তাহলে পুরো জীবনটাই তার বাকি ছিল, এত ইয়াং এজে সে মারা গেছে। সেই জন্য সে দুঃখ করছে। যে দুঃখটা এটাই যে সেই যে বছরগুলো যেগুলো আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু বাঁচতে পারলাম না, তার যে নিরাশা, তার যে হতাশা, সেই কষ্টটার ছাপ রয়েছে এর মুখে, সেটাই রয়েছে। তাছাড়া অন্য কোনো ফিজিক্যাল পেন এখানে নেই। নেক্সট দেখো কি আসছে এরপরে, হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স ওয়াজ মাই লাইফ অলসো। এবারে এরপর থেকে শুরু হচ্ছে এই হোয়াট এভার থেকে একদম 39 লাইনে উন্স ওয়ার পর্যন্ত চলবে। এবার কি বলবে এখানে? এখানে বলবে যে আমি বেঁচে থাকলে কি কি করতাম আর কি কি করতে আমি পারিনি, তার একটা লিস্ট এখানে দিচ্ছে। তো কি বলছে দেখো, হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স, তখন এই আমাদের ইংলিশ সোলজারকে বলছে যে আশা নিয়ে তুমি এখন রয়েছো, তুমি যুদ্ধ করছো, যে আশা নিয়ে তুমি এসেছো এখানে, সেই একই আশা আমারও ছিল যখন আমি জীবিত ছিলাম। আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড, যেমন তুমি এখন দৌড়ে বেড়াচ্ছ। কিসের পিছনে দৌড়ে বেড়াচ্ছ? বলবে দেখো, যেমন তুমি দৌড়ে বেড়াচ্ছ, আমিও একটা সময় দৌড়ে বেরিয়েছিলাম যখন আমি জীবিত ছিলাম। কিসের পিছনে আমি ছুটছিলাম? আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা আগের ভিডিওতে পার্ট 1-এ আমি বলেছিলাম যে 4টে লাইন মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে, তার মধ্যে এটা হচ্ছে একটা, দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড। এই লাইনটার অর্থ না বুঝলে এই কবিতাটার কিচ্ছু বোঝা যাবে না, সম্পূর্ণ কবিতাটা ধোঁয়াটে লাগবে তোমার। এই লাইনটাতেই আসল মূল বিষয় রয়েছে এই কবিতাটার, যে আমি দৌড়ে বেরিয়েছিলাম সেই আইডিয়ালটাকে পাওয়ার জন্যে। এটা হচ্ছে আলটিমেট গোল একটা মানুষের। কি সেই গোলটা?
যেটা হচ্ছে চরম সত্য, পরম সত্য, আর সেটা হচ্ছে সব থেকে সুন্দর। ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, কিটসিয়ান ফিলোসফি, এটা তোমরা জানো। তো এই সত্যটা কি, এই চরম যে ওয়াইল্ডেস্ট বিউটি, যেটা মোস্ট এক্সকুইজিট বিউটি, সেটা কি? সেটা হচ্ছে ইউনিভার্সাল পিস ক্রিয়েট করা, ইউনিভার্সাল ব্রাদারহুড এস্টাবলিশ করা একটা ইউটোপিয়ান সোসাইটি, এমন একটা সোসাইটি তৈরি করা যেখানে সবার সমান সম্মান থাকবে, সমান মর্যাদা থাকবে, সেরকম একটা জগৎ তৈরি করা, একটা নবজাগরণ নিয়ে আসা। সেই যে ইউনিভার্সাল পিস, ইউনিভার্সাল যে ব্রাদারহুড, ইউনিভার্সাল যে ইউনিটি, সেটা স্থাপন করা, এই উদ্দেশ্যেই কিন্তু এই রকম আমাদের যে এই যে জার্মান সোলজার এর মতন যারা ইয়াং সোলজার রয়েছে তারা সেনাবাহিনীতে যোগ দেয়। তারা ভাবে যুদ্ধের মাধ্যমেই আমরা কিন্তু ইউনিভার্সাল পিস, জাগতিক যে মহাজাগতিক যে শান্তি, বৈশ্বিক যে বিশ্বজগতের যে শান্তি, গোটা বিশ্বে আমরা যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এইটাই হচ্ছে ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, যার পিছনে এরা ছুটছিল এতদিন ধরে যখন জীবিত ছিল এই সোলজারটা। এবারে যখনই ওয়াইল্ড আর বিউটি এই দুটো শব্দ পাশাপাশি আসবে, তখনই আমাদের কি মনে হবে? সচরাচর আমরা আগেও দেখেছি কবিতাতে, ওয়াইল্ড বিউটি মানেই আমরা ভাবি কোনো নারীর সৌন্দর্যের কথা আসছে। এবারে দেখো এর ভুল ভেঙে দিচ্ছে সাথে সাথে, এরকম মনে হতে পারে আমাদের, যেই বলেছে ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে কি বলছে দেখো, হুইচ, যে বিউটিটা লাইজ নট কাম ইন আইজ অর ব্রেডেড হেয়ার। না না না, আমি সেই সৌন্দর্যের কথা বলিনি যে সৌন্দর্য নারীর দুই শান্ত চোখে আমরা দেখতে পাই। না, আমি সেই সৌন্দর্যের কথা বলিনি যেটা বিনুনি করা চুলে আমরা দেখতে পাই। না, সেই সৌন্দর্যের কথা আমি বলছি না। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের রিলেট করতে বলেছিলাম, এখান থেকে একটু রিলেট করে দেখো দেখিনি তোমরা, যে নারীর চোখে যে সৌন্দর্য আমরা দেখতে পাই, এই নারীর চোখের উল্লেখ কোন কবিতাতে তোমরা পড়েছো এর আগে? অলরেডি আমি পড়িয়েছি তোমাদের, দ্য লাস্ট রাইড টুগেদার। ইয়েস, লাস্ট রাইড টুগেদারে ছিল একটা লাইন, সেকেন্ড স্টানজাতে দেখবে তোমরা আছে লাইনটা, সেখানে আমরা দেখেছিলাম দোজ ডিপ ডার্ক আইজ হোয়ার প্রাইড ডিমার্স, সেখানে ছিল এটা। আর এই ব্রেডেড হেয়ার যে বলেছে, হেয়ার নারীর চুলের যে সৌন্দর্য, তার উল্লেখ তো আমরা অনেক জায়গায় পেয়েছি। যেমন আমরা ওয়েস্ট উইন্ডে তোমরা পড়েছো, ওয়েস্ট উইন্ডে দেখো আমি অলরেডি করিয়ে দিয়েছি ওয়েস্ট উইন্ড, সেখানে সেকেন্ড স্টানজাতে যে পিকচারটা আঁকা হয়েছিল একটু মনে করে দেখো, সেখানে চুলের উল্লেখ, হেয়ারের উল্লেখ কোথায় রয়েছে? হ্যাঁ, সেখানে মেঘেদের যে তুলনা করা হচ্ছিল সেটা কার সাথে? মিনাডের যে চুল, তার যে লক্স, তার সাথে করেছিল। সেখানে মনে করে দেখো 21 থেকে 23 নম্বর লাইন আছে সেকেন্ড স্টানজাতে, সেখানে দেখবে আছে 21 থেকে 23 নম্বর লাইনে যদি আমরা আসি তো সেখানে দেখতে পাবো আমরা, দেখো এখানে আছে যে 21 নম্বর লাইন, অফ সাম ফিয়ার্স মিনেড ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হরাইজন টু দ্য জেনিথস হাইট দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম। এটা ওয়েস্ট উইন্ডে পড়েছিলাম। এখানেও আমরা দেখো নারীর চুলের যে বর্ণনা সেটা পেয়েছিলাম মিনাডির চুলে। আর খুব সুন্দর আরেকটা এক্সাম্পল তোমরা পেয়েছো একটা স্টোরিতে, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, সেখানে যে ডেলার যে চুলের বর্ণনা করা হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা পড়েছো, ডেলাস বিউটিফুল হেয়ার that fell about her, rippling and shining like a cascade of brown waters, সেখানে তোমরা পড়েছো। তো এখানে বলতে চাইছে যে ওয়াইল্ডেস্ট বিউটি যার কথা আসছে, এটা কিন্তু সেই বিউটি নয় যেটা নারীর দুই শান্ত চোখে দেখা যায় অথবা তার বিনুনি করা চুলে দেখা যায়। কেন এই সৌন্দর্যটা ওয়াইল্ডেস্ট বিউটি নয়, এটা কেন মোস্ট বিউটিফুল নয়? তার কারণ হচ্ছে, দেখো এরপরেই বলবে এখানে যে 20 নম্বর লাইন দেখো, বাট মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার। কারণ এই যে সৌন্দর্য নারীর চোখের বা চুলের, এগুলো কি, এগুলো ক্ষণস্থায়ী, সময় এগুলোকে ধ্বংস করে দেয়, সময়ের স্রোতে এগুলো নষ্ট হয়ে যায় এই সৌন্দর্যগুলো। কিন্তু আমি সেই সৌন্দর্যের কথা বলছি, সেই বিউটির কথা বলছি যেটাকে সময় তার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, যেটা অনন্তকাল চলতে থাকে। সেই সৌন্দর্য সেটা কি? সেটা হচ্ছে ইউনিভার্সাল পিস, ইউনিভার্সাল ব্রাদারহুড, যাতে সময় কোনো প্রভাব বিস্তার করতে পারে না। সেই জন্যই এটাই হচ্ছে ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার। এখানে এই যে সৌন্দর্য, এ সময়ের গতিকে মক করতে পারে, তাকে ব্যঙ্গ করতে পারে যে তোমার ক্ষমতা কতটুকু, তুমি আমাকে কিছুই করতে পারবে না। তাহলে সেই সৌন্দর্যের কথা আমি বলছি। অ্যান্ড ইফ ইট গ্রিভস,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় অনেকের কনফিউশন আসছে। ইফ ইট গ্রিভস বলতে কি কাকে বলা হচ্ছে, ইটটা কে আসলে? এই ইটটাই হচ্ছে দ্য ওয়াইল্ডেস্ট বিউটি। একটু আগেই এর আগের লাইনেই যেটা বলা হয়েছিল, দ্য ওয়াইল্ডেস্ট বিউটি। এই ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, এটা কি বলা হচ্ছে? ইট। ইফ ইট গ্রিভস রিচলিয়ার দেন হিয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ওয়াইল্ডেস্ট বিউটির কথা আমি বললাম, যে চরম সৌন্দর্যের কথা আমি বলতে চাইছি, যদি তার অনুশোচনা করার কিছু থাকে সেটা এখানে নয়, মানে এই নরকে, এই হেলে তো কোনো জীবিত প্রাণীই নেই। তাহলে এখানে সে অনুশোচনা করে কি করবে? তার অনুশোচনা করার উচিত কোথায়? সেটা পৃথিবীতে, সেই যুদ্ধক্ষেত্রে যেখানে এখনো যুদ্ধ চলছে, সেখানে গিয়ে তার অনুশোচনা করা উচিত। কিসের অনুশোচনা করা উচিত? তার অনুশোচনা করা উচিত এই জন্য, এরপরেই তার অ্যান্সারটা দেবে, দেখো, ফর বাই মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাভড। কারণ যদি আমি বেঁচে থাকতাম সেখানে, হয়তো আমি আমার নিজের আনন্দের মাধ্যমে অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারতাম। আমার যে আনন্দটা রয়েছে আমার হৃদয়ে, সেটা আমি অনেকের মধ্যে কি করতে পারতাম? ছড়িয়ে দিতে পারতাম, যেটা আমি পারলাম না এই অকাল মৃত্যুর কারণে। এই আমার আনটাইমলি ডেথ হয়ে গেল, সেই জন্য আমি এটা করতে পারলাম না। সেই জন্য এই যে ওয়াইল্ডেস্ট বিউটি, যেটাকে আমি জগৎ জুড়ে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, যার পিছনে আমি ছুটেছি, তার দুঃখ করা উচিত। সেটা কোথায়? ওই যুদ্ধক্ষেত্রে, যেটা আমি করে যেতে পারলাম না। নেক্সট, তারপরে দেখো কি বলছে, অ্যান্ড অফ মাই উইপিং, এখানে উইপিংয়ের অর্থ নেবে সরো, দুঃখ। সামথিং হ্যাড বিন লেফট হুইচ মাস্ট ডাই নাও। আর যে দুঃখটা আমার রয়ে গেছে বাকি, সেটা আর থেকে, কিসের দুঃখের কথা বলছে, কিসের অনুশোচনার কথা বলছে, কিসের অভিযোগ, কিসের অনুযোগ রয়েছে? ওই যে আনডান ইয়ার্স বলেছিল, যেটা আমি করতে পারলাম না, সেই যে ওয়াইল্ডেস্ট বিউটি যার পিছনে ছুটছিলাম, যেটা আমি পারলাম না পেতে, সেই যে দুঃখটা আমার রয়ে গেছে, সেই দুঃখটা করেও এখন আর কোনো লাভ নেই। সেটাও আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাক, সেটাও নষ্ট হয়ে যাক, বিলীন হয়ে যাক, সেটাই বলছে। আই মিন, এই যে আমি ওয়াইল্ডেস্ট বিউটির কথা বলছি, এই যে এত কিছু আমি বলছি যেটা আমার করা হলো না, যার জন্য আমি খেদ প্রকাশ করছি, সেটা কি? সেটা হচ্ছে দ্য আনটোল্ড, দ্য ট্রুথ আনটোল্ড। দেখো বলে দিয়েছে অলরেডি, লাইন নাম্বার 24, আই মিন দ্য ট্রুথ আনটোল্ড। সেই সত্যটা যেটা অবলা রয়ে গেল, যেটাকে বলা গেল না, বলা হলো না, যেটা, সেই যে সত্যটা, সেই সত্যটা কি? যেটাই জানতে পেরেছিল এই যুদ্ধক্ষেত্রে এসে, সেই সত্যটা হচ্ছে লাইন নাম্বার 25, খুবই ইম্পর্টেন্ট লাইন, দ্য পিটি অফ ওয়ার, দ্য পিটি ওয়ার ডিস্টিল্ড। সেটা হচ্ছে যে যুদ্ধ একমাত্র করুণ রসেরই জন্ম দিতে পারে, একমাত্র বেদনায় নিয়ে আসে, দুঃখ যন্ত্রণায় নিয়ে আসে, ধ্বংসই নিয়ে আসে, এই ভালো কিছু দিতে পারে না। এইটাই হচ্ছে মূল সত্য, আসল সত্য যুদ্ধের। তাহলে এখানে একটা মেটাফোর ইউজ করা হয়েছে, যে যুদ্ধকে তুলনা করা হয়েছে একটা ফলের সাথে, যে ফলের যদি আমরা রসটাকে নিগড়ে নিই, সেখান থেকে কি বেরিয়ে আসবে? একমাত্র করুণ রসই বেরিয়ে আসবে, অন্য কোনো রস বেরোবে না। দ্য পিটি অফ ওয়ার, আবার রিপিট করছে একই ফ্রেজকে, দ্য পিটি ওয়ার ডিস্টিল, টটোলজি ইউজ করা হয়েছে, একই ফ্রেজ দুবার বলা হচ্ছে। নেক্সট 26, নাও মেন উইল গো কন্টেন্ট উইথ হোয়াট উই স্পয়েলড। স্পয়েলড শব্দের অর্থ হচ্ছে রুইন্ড, এটাও নোট করবে। স্পয়েলড মানে হচ্ছে রুইন্ড। তাহলে এর অর্থটা কি? এর বলছে যে আমরা যে ধ্বংস লীলা করে এলাম পৃথিবীতে, যতদিন যুদ্ধ করে এলাম, যত ধ্বংস আমরা করে এসেছি, সেখানে হয়তো এখন যারা রয়েছে জীবিত, সেখানে যারা যুদ্ধ করছে, তারা হয়তো আমাদের এই ধ্বংস লীলাতেই সন্তুষ্ট হয়ে যাবে, যে অনেকটাই আমরা ধ্বংস করে ফেলেছি, এতেই হয়তো তারা সন্তুষ্ট হবে, অথবা অর ডিসকন্টেন্ট, অথবা তারা এতেও সন্তুষ্ট হবে না, বয়েল ব্লাডি, তারা আরও রক্তক্ষয়ী সংগ্রাম করবে। এখানে একটা মেটাফোর ইউজ করা হয়েছে, বয়েল ব্লাডি, যেন কিছু ফুটছে একটা ব্লাড। ওকে, তাহলে তারা কি করবে? তারা আরও রক্তক্ষয়ী সংগ্রাম তারা চাইবে। অ্যান্ড বি স্পিল্ড, স্পিল্ড শব্দের অর্থ হচ্ছে কিল্ড, স্পিল্ড হচ্ছে কিল্ড। তাহলে তারা আরও রক্তক্ষয়ী সংগ্রাম করবে এবং তারাও মারা যাবে আমার মতো, তারাও মৃত্যুবরণ করবে এখানে।
নেক্সট দেখো কি বলছে, দে উইল বি সুইফট উইথ সুইফটনেস অফ দ্য টাইগ্রেস। যুদ্ধের যে ভয়াবহতা তার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা বাঘিনীর মতন হিংস্রভাবে একে অপরকে আক্রমণ করবে এবং তাদের মৃত্যু হবে। এখানে ছবিটা কিসের আছে? একটা টাইগ্রেস, একটা বাঘিনী কত হিংস্র হয়ে যায় যখন সে বুঝতে পারে যে তার বাচ্চার ওপরে কোনো আক্রমণ আসছে। তখন সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সে দেখে না যে কতগুলো পশু আমাকে আক্রমণ করছে, তারা আমার থেকে কি বেশি শক্তিশালী না কম শক্তিশালী, সে কিচ্ছু দেখে না। তার নিজের মৃত্যু ভয় পর্যন্ত থাকে না। সে তাদের বাঁচানোর জন্য অত্যন্ত হিংস্র হয়ে যায়, 10 জনের সাথে একা লড়াই করতে পারে একটা বাঘিনী। তো সেই রকম বাঘিনীর মতন তারা সুইফট হয়ে যাবে। এখানে একটা হাঙ্গার, ক্রুয়েলটি, সুইফটনেসের একটা ছবি রয়েছে যেটা যুদ্ধক্ষেত্রে আমরা দেখতে পাই। None will break ranks, though nations trek from progress. খুব ভালো কথা বলেছে, এটা রিয়ালিটি, যে কেউই কিন্তু তার জায়গা থেকে এক চুল সরে আসবে না। যদিও দেশ আস্তে আস্তে উন্নতির পথ থেকে পিছিয়ে যাচ্ছে, এগোচ্ছে না, ট্রেক করছে। ট্রেক মানে মুভ অ্যাওয়ে, পিছিয়ে আসছে, দিগভ্রষ্ট হয়ে গেছে এরা। উন্নতির কিছু তো হচ্ছেই না যুদ্ধের ফলে, আস্তে আস্তে এরা পিছিয়ে যাচ্ছে। তবুও কোনো দেশ, কোনো নেশান কি করবে না? দেখো কি বলেছে এখানে, ব্রেক র্যাঙ্কস। ব্রেক র্যাঙ্কস মানে কি? এখানে এর অর্থ হচ্ছে যে দেশ কখনো তার যে সৈন্য সেটাকে কি করবে না? ডিসলভ করবে না, সৈন্যকে তারা ছাড়বে না। প্রত্যেক দেশ কি করছে? সৈন্য সংগ্রহ করে যাচ্ছে, সৈন্য বাড়িয়ে যাচ্ছে। তাদের যে তারা কি করতে চাইছে? নিজেকে একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে যাচ্ছে। প্রত্যেকেই ভাবছে আমরা সবথেকে বেশি সামরিকভাবে শক্তিশালী হয়ে যাব, সেই জন্য সবাই সৈন্য সংগ্রহ করছে, সৈন্য সাজাচ্ছে। তাহলে কেউই, কোনো পলিটিশিয়ান যারা আইনকে দেখছে, আইন রক্ষক যারা যারা অ্যাকচুয়ালি যে পলিটিশিয়ানরা এই যুদ্ধগুলোকে লাগাচ্ছে, সেই পলিটিশিয়ানরা কখনোই নিজের জায়গা থেকে এতটুকু সরে আসবে না। কেউ কোনো স্যাক্রিফাইস করবে না, সবাই নিজের জায়গায় স্থির থাকবে এবং যুদ্ধটা চলবে। আর মৃত্যু কাদের হবে? এই রকম ইয়াং কিছু সোলজারদের। নেক্সট দেখো, কারেজ ওয়াজ মাইন। কি ছিল না আমার মধ্যে? সাহস ছিল। অ্যান্ড আই হ্যাড মিস্ট্রি। এখানে কিসের মিস্ট্রি কথা বলছি? মিস্ট্রি অফ নলেজ। এই যে জ্ঞান, যে প্রকৃত জ্ঞান যুদ্ধ সম্পর্কে, যেটা আমি অলরেডি জানতে পেরে গেছি যে যুদ্ধ কি, যুদ্ধ কি দেয়, সে কি দেয় সেটা বলেই দিয়েছে 25 নম্বরে, দ্য পিটি অফ ওয়ার, দ্য পিটি ওয়ার ডিস্টিল্ড। যে নলেজ আমি পেয়ে গেছি অলরেডি, সেটাও আমার মধ্যে ছিল। উইজডম ওয়াজ মাইন। যথেষ্ট উইজডম ছিল আমার মধ্যে। আই হ্যাড মাস্টারি। কিসের মাস্টারি? যে নলেজ আমি পেয়েছিলাম, সেই নলেজটা দেয়ার অপরকে তার দক্ষতাও আমার মধ্যে ভরপুর রূপে ছিল। এগুলো সব আমার মধ্যে ছিল। আর এই যে নলেজ আমি পেয়েছিলাম, তার ফলে কি হতো? যদি আমি বেঁচে থাকতাম, দেখো সব কিছুই প্রথমেই বলে দিয়েছি, এই সব কিছু কিসের দুঃখ? যে আনডান ইয়ার্স, সেই আনডান ইয়ার্সেও কী কী করতো আর কী কী করতো না সেটারই লিস্ট বলছে। তাহলে এই সব কিছু আমার মধ্যে ছিল, যার ফলে যদি আমি জীবিত থাকতাম তাহলে কি করতাম? টু মিস দ্য মার্চ অফ দিস রিট্রিটিং ওয়ার্ল্ড। দারুণ একটা লাইন দেখো, রিট্রিটিং ওয়ার্ল্ড। রিট্রিট করা মানে কি? আস্তে আস্তে পিছিয়ে যাওয়া। যে জগৎটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, আমাদের যে হিউম্যান সিভিলাইজেশন, যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দীর্ঘ বছর ধরে কি করেছে? উন্নতির পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, সে এবার রিট্রিট করতে আরম্ভ করেছে। সিভিলাইজেশন আস্তে আস্তে বারবারিজমের দিকে চলে যাচ্ছে, বর্বরতার দিকে চলে যাচ্ছে পিছতে পিছতে এই যুদ্ধের কারণে। সেই যে পিছিয়ে আসা জগৎ, তার যে শোভাযাত্রা, সেখানে আর আমি যোগ দিতাম না যদি আমি জীবিত থাকতাম। এখানে শোভাযাত্রা মানে এই সেনাবাহিনীর কথা বলছে অ্যাকচুয়ালি, যে সেনাবাহিনী তার আমি যোগ দিতাম না যদি আমি আই ওয়াজ স্টিল অ্যালাইভ, যদি আমি বেঁচে থাকতাম। কারণ সেই নলেজ আমি পেয়ে গিয়েছিলাম, সেই মিস্ট্রি আমি জেনে গিয়েছিলাম। কিসের মিস্ট্রি? দ্য মিস্ট্রি অফ ওয়ার। যুদ্ধের যে অ্যাকচুয়াল সত্য, ট্রুথ অফ ওয়ার, সেটাকে আমি জানতে পেরে গিয়েছিলাম। নেক্সট দেন তারপর দেখো কি বলছে, 33 নম্বর লাইনে চলে এসো। আচ্ছা, এখানে একটু মিস দ্য মার্চ, মিস মার্চ, এখানে অ্যালিটারেশন ব্যবহার করা হয়েছে, এটা মনে রাখবে। নেক্সট চলে এসো, এই যে রিট্রিটিং ওয়ার্ল্ড, যে জগৎটা আস্তে আস্তে পিছিয়ে আসছে, সে পিছাতে পেছাতে কোথায় গিয়ে থামবে? ইনটু ভেন সিটাডেলস দ্যাট আর নট ওয়ার্ল্ড। এই পিছিয়ে আসা জগৎটা আস্তে আস্তে পৌঁছে যাবে এমন একটা দুর্গেতে। দুর্গ, সিটাডেল যখন আমরা বলি, কিসের
সিকিউরিটির একটা ছবি আসে আমাদের মধ্যে, যে দুর্গে যদি পৌঁছে যায় সেখানে আমাদের আর কেউ মারতে পারবে না, আক্রমণ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, আমরা সুরক্ষিত। কিন্তু এটা ভেন সিটাডেল। এরা কোন সিটাডেলে পৌঁছতে চাইছে? এই যে রিট্রিটিং ওয়ার্ল্ড যারা যুদ্ধ করে যাচ্ছে, এরা কোন সিটাডেলে পৌঁছতে চাইছে? সিটাডেল বলতে কি বোঝানো হচ্ছে এখানে? অ্যাকচুয়ালি ফলস আইডিয়া, যেটা নিজেদের মধ্যে তারা তৈরি করেছে। এই ফলস আইডিয়াগুলো কিসের? ন্যাশনালিজম, তারপরে তোমার রেসিয়ালিজম, মিলিটারি পাওয়ার, এই যে এদের আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, এই যে রেসিয়াল সুপিরিয়ারিটি, সুপিরিয়ার রেস, হিটলারের তোমরা পড়েছো আগে নাৎসির, যে সুপিরিয়ার রেসের যে কনসেপ্ট, ন্যাশনালিজমের, জাতীয়তাবাদের যে কনসেপ্ট, আরও মিলিটারি যে কনসেপ্ট, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লেখকের মতে ফলস আইডিয়ালস। এই যে ফলস আইডিয়ালস, যেগুলোকে আমরা সিটাডেল ভাবছি যে আমাদের রক্ষা করবে, এগুলো আমাদের শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়ে যাবে, সেটা আমি কেন, অন্য একটা দেশও একই জিনিস ভাবছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বেন সিটাডেল, যে সিটাডেলটা কিন্তু কোনো দেয়াল দিয়ে ঘেরা নয়, মানে এর সুরক্ষা কবজও কিন্তু নেই। তারপরে দেখো কি বলছে, দেন হোয়েন মাচ ব্লাড হ্যাড ক্লগড দেয়ার চ্যারিয়ট হুইলস। খুব সুন্দর একটা ইমেজ এখানে, যে সমগ্র সভ্যতা যদি তাকে আমরা কিসের সাথে কল্পনা করি? একটা রথ, যে রথটা যখন চলেছে সে কাকে পিষে দিয়ে যাচ্ছে? শত শত ইয়াং ব্লাডকে সে পিষে দিয়ে যাচ্ছে। সেই ইয়াং যে ব্লাড, তাদের রক্ত তার চাকায় লেগে আছে। এই রক্তের মাত্রা যখন বাড়তে থাকবে আস্তে আস্তে যুদ্ধের ফলে, বারবার রক্তক্ষয়ী সংগ্রামের ফলে, তখন সেই রক্ত জমাট বেঁধে যাবে সেই চাকাতে, সেই চাকার এগোতে পারবে না। তখন সেই হুইলসগুলোকে, তাদের সেই রক্ত ধোয়ার জন্য কাকে দরকার হবে? আই উড গো আপ। যদি আমি জীবিত থাকতাম, আমি তখন জেগে উঠতাম সেই রক্ত ধুইয়ে দেওয়ার জন্য। কিভাবে সেটা আমি করতাম? ওয়াশ দেম ফ্রম সুইট ওয়েলস। সুইট ওয়েলস, এখানে ওয়েল, যে মিষ্টি জল দিয়ে আমি সেই চাকার যে রক্ত সেগুলো ধুইয়ে দিতাম। খুব সুন্দর একটা এখানে অ্যালিউশন আছে, সেটা হচ্ছে ক্রাইস্টের যে রিডেমশন, তার যে অ্যালিউশনটা রয়েছে। তোমার খ্রিস্টানদের একটা কনসেপ্ট রয়েছে যে ক্রাইস্ট জীবন দিয়েছিলেন, তার যে ব্লাড, সেই ব্লাড কি করতে ব্যবহার হতো, কি জন্য তিনি স্যাক্রিফাইস করেছিলেন? যে তার ব্লাড দিয়ে তিনি সমগ্র সমাজের যে পাপ সেটাকে ধুয়ে দেবেন, পাপ মোচন করবেন, তার রক্তে পাপ মোচন হবে। সেই আইডিয়াটাই এখানে, কনসেপ্টটাই ইউজ করা হয়েছে এখানে। অ্যালিউশন একটা দেয়া হচ্ছে যে সুইট ওয়েলস বলা হয়েছে। কোন ওয়েল এগুলো? কার মাধ্যমে এই ফলস আইডিয়ালস, এই কোন ফলস আইডিয়ালসগুলো ছিল? ন্যাশনালিজম, মিলিটারি যে কনসেপ্ট, তারপরে তোমার রেসিয়ালিজম, এই যে কনসেপ্টগুলো, ফলস আইডিয়াল যেগুলো ছিল, এগুলোকে মুছিয়ে দেওয়ার জন্য, এই যে সংগ্রাম, রক্ত, এগুলোকে মোছানোর জন্য কি লাগবে? সুইট ওয়েলস মানে লাভ, সিম্প্যাথি, ইউনিটি, কম্প্যাশন, এইগুলো হচ্ছে সুইট ওয়েলস। এর জল দিয়ে আমি ধুইয়ে দিতাম সেই রক্তকে। নেক্সট, ইভেন উইথ ট্রুথস দ্যাট লাই টু ডিপ ফর টেন্ট। কারণ সেই সত্য আমি জানতে পেরেছিলাম, সেই সত্যকেই আমি ব্যবহার করতাম এই রক্তক্ষয়ী সংগ্রামকে বন্ধ করার জন্য, যে সত্য এতটাই পবিত্র যে তাকে কেউ কি করতে পারে না? টেন্ট করতে পারে না, মলিন করতে পারে না। কেন এই কথাটা বলছিল? কারণ এর আগেই বলেছিল হুইলসের কথা, যে চাকায় রক্ত লেগে আছে, এত বিপুল মাত্রায় সে রক্ত লেগে আছে। তাহলে তুমি ভাবতে পারো যে যখন জল দিয়ে যদি আমি সেই চাকা ধোয়াতে যাই, সেই রক্ত জলটাকেও দূষিত করে দেবে, এত পরিমাণে সেখানে রক্ত লেগে রয়েছে। কিন্তু বলছে এমন সত্য আমি জানতে পেরেছিলাম, এমন সত্যের নলেজ আমার হয়েছিল এই যুদ্ধক্ষেত্র থেকে এসে ফিরে, যুদ্ধক্ষেত্রে গিয়ে, যে ট্রুথ, যে সত্যটা এতটাই পবিত্র যে কোনো কিছু তাকে কিন্তু দূষিত করতে পারতো না। নেক্সট দেখো কি বলছে, আই উড হ্যাভ পোর্ড মাই স্পিরিট উইথাউট স্টিন্ট। আচ্ছা, উইথাউট স্টিন্ট মানে হচ্ছে লিবারালি, মুক্ত হস্তে আমি কি করতাম? আমার যে স্পিরিট সেটাকে আমি দিয়ে দিতাম। এখানে স্পিরিট মানে হচ্ছে সম্পূর্ণ শক্তি দিয়ে আমার ভিতরের যে নলেজ, যে কম্প্যাশন আমার হৃদয়ের, সেই কম্প্যাশনকে আমি ছড়িয়ে দিতাম গোটা জগৎ জুড়ে, এইটা বলতে চাইছে। নেক্সট তারপরে দেখো, বাট নট থ্রু উন্ডস। আর আমি একটা নতুন জগতের সন্ধান দিতাম, একটা নবজাগরণ হতো, একটা ইউটোপিয়ান সোসাইটির জন্ম হতো, ইউনিভার্সাল পিস ক্রিয়েট করতে পারতাম আমি। কিন্তু সেটা আমি কখনোই কিসের মাধ্যমে করতাম না? নট থ্রু উন্ডস, আঘাতের মাধ্যমে নয়। আর কিসের মাধ্যমে নয়? নট অন দ্য সেস অফ ওয়ার, যুদ্ধের মাধ্যমে নয়। আচ্ছা, শেষ শব্দের অর্থ হচ্ছে ট্যাক্স, এটা মনে রাখবে। তাহলে যুদ্ধের বিনিময়ে নয়, সংগ্রামের বিনিময়ে নয়, তাহলে কিসের বিনিময়ে সে করতো এটাকে?
যেটা অলরেডি বলে দিয়েছে যে উইথ ট্রুথস দ্যাট লাই টু ডিপ ফর টেন্ট, সেই সত্যের মাধ্যমে, যে সত্যকে কেউ কখনো অপবিত্র করতে পারে না, যে সুইট ওয়েলসের মাধ্যমে আমি করতাম, যে সুইট ওয়েলসগুলো কি বললাম, কম্প্যাশন, লাভ, ফেলো ফিলিংস, এইগুলো। ফোর হেডস অফ মেন হ্যাভ ব্লেড হোয়ার নো উন্ডস ওয়ার। এখানেও একটা অ্যালিউশন আছে, সেটা হচ্ছে ক্রাইস্টের যে ফিগারটা, ক্রাইস্টকে যখন ক্রুসিফিকশন করা হয় সেখানে তার মাথায় একটা কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তার কপাল রক্তাক্ত হয়ে যায়। সেটাই বলছে যে কপাল, যে ফোরহেডসগুলো মানুষের, যেখানে কোনো আঘাত লাগার কোনো কারণ ছিল না, সেখান থেকে কি হয়েছে, রক্ত ঝরেছে। সেই ছবি আসছে। ক্রাইস্ট সম্পূর্ণরূপে পবিত্র ছিলেন, এরকম একজন পবিত্র ব্যক্তি যাকে ক্রুসিফাই করা হয়েছিল, যার মাথায় কাঁটার মুকুট পরানো হয়েছিল, সেখান থেকে রক্ত ঝরানো হয়েছিল যেটার কোনো কারণ ছিল না, কিন্তু সেই রক্তে তিনি পবিত্র করেছিলেন সকলকে। তো এখানে সেই ছবিটাই বলা হচ্ছে যে ফোরহেডগুলো থেকে কোনো উন্ডস নেই, সেখান থেকে ব্লাড ঝরেছে। আচ্ছা, এখানে এরকমও তোমরা ভাবতে পারো এটা, যে কি বলতে চাইছে, যুদ্ধের কত ভয়াবহতা, যুদ্ধ কত ভয়ঙ্কর হয়, যেখানে এত রক্তক্ষয় হয় যে যদি তোমার আঘাত লাগেও নি মাথাতে কোনো সোলজারের, সেখানে ঘাম ঝরছে কপাল থেকে, ওই যে হট ওয়েদারে, সেখানে সেই ঘামটাকেও মনে হচ্ছে যেন এটা জল নয়, এটা রক্ত বেরিয়ে আসছে সেখান থেকে। কতটা ভয়ানক পরিস্থিতি সেখানে ভাবো। নেক্সট 3 নম্বর আমাদের স্টাঞ্জা শুরু হচ্ছে, আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। এত কিছু তাকে বলল, কি কি করা হতো, কি কি করতে পারতাম আমি যদি জীবিত থাকতাম, আর কি কি আমি করতাম না, সব কিছু বলার পর, তার খেদ উগরে দেওয়ার পর, সে এবার তার পরিচয় দিচ্ছে যে কে আমি। আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। সার্কাজম ইউজ করা হয়েছে, একটা ফিগার অফ স্পিচ এখানে দেখো, বলছে যে বন্ধু, আমি তোমার সেই শত্রু যাকে তুমি হত্যা করেছিলে। কোথায়? ওই যুদ্ধক্ষেত্রে, আগের দিন। এরপরেই বলে দেবে দেখো যে আই নিউ ইউ ইন দিস ডার্ক ফর সো ইউ ফ্রাউন্ড ইয়েস্টারডে। গতকাল তুমি আমাকে যুদ্ধক্ষেত্রে মেরে দিয়েছো, তুমি আমাকে হত্যা করেছিল, আমি চিনতে পেরেছিলাম তোমাকে প্রথম দৃষ্টিতেই। কিভাবে আমি তোমাকে প্রথম দৃষ্টিতেই চিনেছি, তুমি কে, যেটা প্রথমেই বলা ছিল, সে 2 হাত তুলেছিল আশীর্বাদ করার জন্য, সে চিনতে পেরেছিল তাকে। তো বলছে যে শো ইউ ফ্রাউন্ড মানে এখানে তার মুখে যে ডিসপ্লেজারটা ছিল, যে পাজলমেন্ট ছিল, সে যখন তাকে হত্যা করছিল। অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রে কেউ কারো শত্রু নয়, এরা তো কেউ কাউকে চেনেই না, আননোন পার্সোনালিটি। তাহলে কি করে একে অপরের শত্রু হবে, কেন এরা একে অপরের রক্ত পিপাসু হয়ে গেছে? সেটা তো সমাজের জন্য, তাই না? সেইটাই বলছে যে যখন তুমি আমাকে খুন করছিলে আগের দিন, যখন তুমি কি করেছিলে, ইয়েস্টারডে থ্রু মি অ্যাজ ইউ জ্যাবড অ্যান্ড কিল্ড, যখন তুমি সেই ছোড়াটা ভোকালে আমার পেটে, যখন তুমি আমাকে মারলে, হত্যা করলে, সেই যে আঘাতটা তুমি নিয়ে এলে, শেষ ব্লো যেটা তুমি দিয়েছিলে, তখন তোমার মুখে যে পাজলমেন্টটা আমি দেখেছিলাম, যে ডিসপ্লেজারটা আমি দেখেছিলাম তোমার মুখে, যে ছাপটা দেখেছিলাম, সেইটাই এখন আমি তোমার মুখে দেখতে পাচ্ছি, এবং সেই জন্যই আমি তোমাকে চিনে ফেলেছি। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে কিভাবে আইডেন্টিফাই করেছিল, তাহলে অ্যান্সারটা হবে কিন্তু ফ্রাউন্ড, যে তার মুখে যে ডিসপ্লেজার ছিল সেটা দেখেও চিনে ফেলেছে। আই প্যারিড, যখন তুমি ছোড়াটা ঢুকিয়েছিলে আমার শরীরে, তখন কিন্তু প্রথমবার আমি কি করেছিলাম, প্যারিড করেছিলাম। প্যারিড মানে কি করা, প্যারিড অর্থ হচ্ছে অ্যাভার্ট করে দেওয়া, মানে আমি তোমাকে ঠেলে দিয়েছিলাম যে বাঁচার জন্য। প্রথম একটা ট্রাই আমি করেছিলাম, যে একবার আমি বাঁচার জন্য তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেই দেখো কি বলছে, বাট মাই হ্যান্ডস ওয়ার লোথ অ্যান্ড কোল্ড। কিন্তু আমার দুটো হাত এত ক্লান্ত হয়ে পড়েছিল, এত শীতল হয়ে পড়েছিল যে আমি সেটা করতে পারিনি। কোল্ড কিসের প্রতীক? শীতলতা, মৃত্যু। আর লোথ, ক্লান্তি, যুদ্ধের যে দীর্ঘদিন ধরে এরা যুদ্ধ করে চলেছে, যুদ্ধ করতে করতে এদের হাত ক্লান্ত হয়ে পড়েছে। সেই জন্য বলছে যে সেই ক্লান্ত হাতে, সেই শীতল হাতে আমি কিন্তু তোমাকে ঠেলে দিতে চেয়েছিলাম। কিন্তু একদিক থেকে এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা ভিতরে ভিতরে প্রত্যেকেই মৃত্যু কামনা করছে, কারণ মৃত্যুই এদের একমাত্র শান্তি নিয়ে আসতে পারে ওই যুদ্ধে, আর কেউ না। সেই জন্যই লাস্টে বলছে লেট আস স্লিপ নাও, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। এই যে আস ওয়ার্ডটা, লেট আস স্লিপ নাও, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা,
এখান থেকে আমরা ধরতে পারছি একটা বিষয় যে অ্যাকচুয়ালি এই যে হেলে চলে এসছে আমাদের এই পোয়েট সোলজার, এও কিন্তু জীবিত নয়, এরও মৃত্যু ঘটে গেছে, আমরা এটা বুঝতে পারছি। সেই জন্য বলছি লেট আস স্লিপ নাও, চলো এখন আমরা দুজনাই ঘুমিয়ে পড়ি। স্লিপ হচ্ছে ডেথেরই আর একটা নাম, যে চিরন্তন ঘুম, মৃত্যু। তো চলো এখন আমরা শান্তিতে শুয়ে পড়ি। একটা অ্যালিউশনও আছে এখানে, সেটা হচ্ছে রেজারেকশানের অ্যালিউশন আছে, যে ক্রাইস্টের যে রেজারেকশন যখন হবে, সমস্ত ডেড বডি তখন আবার উঠবে, তারা জীবিত হবে নতুন একটা জগতের জন্য। সেই জন্য বলছে এখনও সেই সময় আসেনি, চলো আমরা এখন শান্তিতে নিদ্রায় চলে যাই। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্ট্রেঞ্জ মিটিং, খুব সুন্দর একটা কবিতা। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়টা। আর ফিগার অফ স্পিচগুলোও আমি তোমাদের বলে দিলাম যেগুলো রয়েছে, আশা করছি নোট করে নিয়েছো। যেগুলো আননোন ওয়ার্ড ছিল সেগুলো আমি তোমাদের ব্যাখ্যা করে দিলাম, লিটারাল মিনিং। এবং আচ্ছা, লিটারাল মিনিংয়ের সাথে সাথে যেগুলো আমরা ডিপ মিনিং আছে সেগুলোও অলরেডি আমি তোমাদের বলেছি। এখানে একটা প্রশ্ন যেটা থেকে যায় যে দাদা, কে এই সোলজার, এই জার্মান সোলজারটাই বা কে, আর আমাদের এই যে ইংলিশ সোলজার এই বা কে? তাহলে দেখো যে শব্দগুলো ইউজ করা হয়েছে, যেমন এখানে শেষে পেলাম আমরা আস, তার আগে পেয়েছিলাম ইট সিমড, এসকেপড, এই যে শব্দগুলো আমরা পেয়েছিলাম, এখান থেকে এরকম অনেক ক্রিটিক এরকম ভাবেন যে অ্যাকচুয়ালি এখানে দুটো ক্যারেক্টার নেই, এখানে ক্যারেক্টার সিঙ্গল, একটাই ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে আমাদের পোয়েট উইলফ্রেড আওয়েন, যার ভিতরে দুটো সত্তা কাজ করছে। একটা হচ্ছে তার সৈনিক সত্তা, যে উইলফ্রেড আওয়েন যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই সৈনিক সত্তা যেটা নিয়ে তিনি যুদ্ধ করছিলেন, সেই সত্তা যেটা হচ্ছে ইংলিশ সোলজার। আর একটা হচ্ছে তার কবি সত্তা, কারণ উনি কবিও ছিলেন। সেই কবি সত্তা কিন্তু তাকে বাধা দিচ্ছিল সেখান থেকে, যে এই যুদ্ধের যে করুণ অবস্থা সেটা দেখে সবথেকে বেশি বেদনার্ত হয়েছিল, এই সবথেকে বেশি আঘাত পেয়েছিল কে? এই কবি সত্তাটা। সেই জন্য মেবি যুদ্ধক্ষেত্রে কোনো ট্রেঞ্চে হয়তো কিছুক্ষণের জন্য ক্লান্ত হয়ে উনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই টাইমে এই দুটো সত্তা পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছে। এই জন্য বলছে যে তিনি ভিতরে চলে গেছেন, নিজের মধ্যে হেলে চলে গেছেন, উনি বলছেন সাবকনসাস লেভেলে চলে গেছেন উনি, ওনার মাইন্ডের। সেখানে গিয়ে এই যে দুটো সত্তা, কবি সত্তা আর তার সৈনিক সত্তা, এরা সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কথোপকথন করছে। এ বলতে চাইছে যে জানে অলরেডি, একটা প্রিমনিশন আছে এই সৈনিক সত্তাটার যে মৃত্যু ঘটবে, সেটা আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, মারা আমি যাব এই যুদ্ধক্ষেত্রে। সেই সত্তাটার সঙ্গে তখন এই কবি সত্তা কথা বলছে যে যদি মারা যাও তুমি, তাহলে অ্যাকচুয়ালি কত কিছু তোমার করা হবে না, যেটা তুমি বেঁচে থাকলে করতে পারতে। এই জগৎকে তুমি একটা বড় সত্যের সঙ্গে পরিচয় করাতে পারতে, সেটা তুমি করতে পারবে না তোমার মৃত্যু হলে। সেই জন্য এরা একে অপরের মুখোমুখি হয়ে এই দুটো সত্তা কথা বলছে, এরকম অনেক ক্রিটিক মনে করেন। তো তোমরাও ভেবে দেখবে যে হ্যাঁ, এটা হতে পারে কি না, পসিবিলিটি রয়েছে এটারও অবশ্যই। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে। নেক্সট আমরা গ্রামারের ভিডিও নিয়ে আসবো। আমাদের মেবি ক্লজ চলছিল, তো আমরা অনেক কটা ভিডিও দিয়েছি অলরেডি। আরও না, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটার একটা ভিডিও দেওয়া হয়েছে, নেক্সট পার্ট আমি নিয়ে আসবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। আরও কিছু ছোট ছোট টপিক, যেমন অ্যাপোস্ট্রফি এসের টপিক, বা আরও কিছু কিছু যে টপিকগুলো রয়েছে ছোট ছোট গ্রামারের, সেগুলো নিয়ে আমি কিছু ভিডিও বানাবো তোমাদের, যাতে এরার কারেকশান করতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।